আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো অষ্টম শ্রেণীর গণিত বা অঙ্ক, আমরা যাই বলি না কেন, যে সেকেন্ড ইউনিট টেস্টটি পরীক্ষা হবে আগস্ট মাসে, সেই সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান। প্রথমে বলে রাখি, সাজেশান বলতে কিন্তু আমি কিছু ইম্পর্টেন্স অঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সেইগুলো প্র্যাকটিস করবে। এর সাথে সাথে স্কুলের যিনি অঙ্ক পড়ান, ওনার যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো বা উপাদ্য বা এক্সট্রা, বিশেষ করে উপাদ্য এবং এক্সট্রা উপাদ্য কিন্তু স্কুল থেকে কিন্তু বলে দেওয়া হবে যে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সেইগুলোকে কিন্তু পড়লে আশা করি তোমরা 25-এ 25 পেয়ে যাবে। তাহলে একদম প্রথমে শুরু করি। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে প্রথম চ্যাপ্টার হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার, বিপরীত কোণের ধারণা। এই বিপরীত কোণের ধারণার এখান থেকে আমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করব, প্রথমে আসছি আমরা উপপাদ্য। একদম প্রথম যে উপপাদ্যটা আমরা প্র্যাকটিস করব সেটা হলো উপপাদ্য 1। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুই জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের মান পরস্পর সমান। এই 1 নম্বর উপপাদ্যটা কিন্তু ইম্পর্টেন্ট এবারের জন্যে। তাহলে 1 নম্বর উপপাদ্যটা এখান থেকে পড়তে হবে। এর সাথে সাথে যেটা পড়তে হবে সেটা হলো কোষে দেখি যে চ্যাপ্টারটি আছে, কোষে দেখি চ্যাপ্টার। এখান থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে সেটি হলো, আমি বলে দিচ্ছি। প্রথমে করবে হচ্ছে দুইয়ের দাগের এ এবং বি। এখানে কিন্তু ছবি দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে এখান থেকে এটা প্র্যাকটিস করবে। এর সাথে সাথে যেটা প্র্যাকটিস করবে সেটা হলো, আবারও বলছি, ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো 6-এর দাগ। এটা প্র্যাকটিস করবে। এর সাথে সাথে যেটা প্র্যাকটিস করবে 7-এর দাগ, এই 7-এরটা প্র্যাকটিস করবে। আশা করি এখান থেকে এইগুলো প্র্যাকটিস করলে এই চ্যাপ্টার থেকে এর বাইরে কিন্তু আর প্রশ্ন আসবে না, আশা করছি। এর পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি আমরা। নেক্সট চ্যাপ্টার কী আছে দেখে নাও। সেটা হলো 8 নম্বর অধ্যায়, সামান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। তাহলে এই চ্যাপ্টার থেকে যেটা পড়তে হবে সেটা হলো, প্রথমে আমাদের পড়তে হবে হচ্ছে কোষে দেখিতে। দেখে নাও কি কি আছে। কোষে দেখি, এই কোষে দেখি পেজ নাম্বার 89, এই যে 88, পেজ নাম্বার 88-এর কোষে দেখি। এখান থেকে যেটা পড়বে সেটা হলো এই 5-এর দাগ, ঠিক আছে। এরপরে পড়বে 6-এর দাগ। এরপরে আবার যেটা পড়তে হবে, তাহলে 5, 6 এবং 7-এর দাগ। তাহলে এখান থেকে কিন্তু এই 5, 6 এবং 7, এই কোষে দেখি 8-এর 5, 6, 7 এইগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে তোমরা পেয়ে যাবে। এরপরে চলে যাচ্ছে আমরা 9 নম্বর অধ্যায়, সেটা হলো ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের ধারণা। এই ত্রিভুজের দুটি বাহু বিপরীত কোণের ধারণা একদম প্রথমে যেটা পড়তে হবে সেটা হলো উপপাদ্য কী কী পড়বে বলে দিচ্ছি আমি। প্রথম উপপাদ্য আছে 4 নম্বর উপপাদ্য। এই 4 নম্বর উপপাদ্যটা ইম্পর্টেন্ট। কী কী আছে না, কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। একটি উল্টো উপপাদ্যটা কোণগুলি সমান হলে বাহুগুলি সমান হবে। তাহলে এই দুটো উপপাদ্যই কিন্তু ইম্পর্টেন্ট, 4 এবং এর সাথে সাথে আরেকটা উপপাদ্য আছে 6। এই 4 এবং 6 এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট উপপাদ্য। এর থেকে কিন্তু একটা এবার কিন্তু আসবেই। এরপরে যেটা পড়তে হবে তোমাদের এক্সট্রা আমি একটা বলে দিচ্ছি, সেটা হলো হচ্ছে এই কোষে দেখিতে এক্সট্রা তোমরা যদি পড়তে চাও তাহলে এই দুটো এক্সট্রা কিন্তু তোমাদের ভালো করে পড়ে রাখতে হবে। সেটা হলো 6, প্রমাণ করি সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। এবং 8 নম্বরটা এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি অতিভুজ বিএসি সমদ্বিখণ্ডক এডি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে প্রমাণ করে এসি প্লাস সিডি সমান সমান এবি। এবং 6 এবং 8 এই দুটো এক্সট্রা কিন্তু এখান থেকে ইম্পর্টেন্স, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি, সেটা হলো ত্রৈরাসিক পদ্ধতি, পাটিগণিতের অঙ্ক। তৈরাসিক পদ্ধতিতে কী কী পড়বে দেখে নাও।
10.1 তেমন অঙ্ক ইম্পর্টেন্স নেই, আমি ওখান থেকে চলে যাচ্ছি পরের চ্যাপ্টারে 10.2। এই 10.2 এর প্রথমে যেটা করতে হবে সেটা হলো 4 নম্বরের অঙ্কটা। 4 নম্বরের অঙ্কটা দেখে নাও কী কী আছে না। 30 জন লোক 15 দিন একটি গ্রামের রাস্তা 3/7 সরান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে বাকি অংশ রাস্তা তৈরি করতে কতদিন? 84 পদ্ধতির সাহায্যে হিসাব করে। এই 4-এর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, 4-এরটা। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো 6-এর অঙ্কটা। একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা 3 অশ্ব ক্ষমতার 2টি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে হিসাব করতে হবে ত্বরিত পদ্ধতিতে। তাহলে এখান থেকে পড়তে হবে 4, 6, এর সাথে সাথে যেটা পড়তে হবে আমি দাগ দিয়ে দিচ্ছি, এর সাথে সাথে যেটা পড়বে সেটা হলো 7, 7-এরটা। এরপরে আসছি আমরা 9, এরপরে আরেকটা যেটা আমি বলছি সেটা দেখে নাও ভালো করে, সেটা কিন্তু 10, 10-এরটা কিন্তু তোমরা পড়বে। 25 জন কৃষক। তাহলে এখান থেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। কী কোনগুলো আমি আরেকবার বলে দিচ্ছি, 4, 6, 7, 9, 10। 4, 6, 7, 9, 10 এই দাগ নম্বরগুলো প্র্যাকটিস করলে এখান থেকে কিন্তু বড় অঙ্ক 4 নম্বরের পাটিগণিতের অঙ্ক তোমরা এখান থেকে আশা করি কমন পেয়ে যাবে। এরপরে চলে যাচ্ছি নেক্সট চ্যাপ্টার 11 নম্বর অধ্যায়, সেটা হলো শতকরা। শতকরার অধ্যায়তে আমরা যেটা পড়তে হবে সেটা হলো এগারো নম্বর কোষে দেখি। এখান থেকে যেটা পড়তে হবে ভালো করে বলে দিচ্ছি, সেটা হলো এই 3-এর দাগ এবং 4-এর দাগ 1 নম্বরের জন্যে। তাহলে 1 নম্বরের জন্য এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকে 1 নম্বরের কিন্তু অঙ্ক দেয়া হয়। তাহলে এখান থেকে একটা মনে পড়তে হবে। এর সাথে সাথে যে বড় অঙ্কগুলো প্র্যাকটিস করবে সেটা আমি আরেকবার একটু বলে দিচ্ছি। নয়ের দাগ, ঠিক আছে, 9-এর দাগ, 11-র দাগ, এরপরে আসছি আমরা 13-র দাগ। তাহলে 9, 11, 13। এরপরে যেটা পড়তে হবে ইম্পর্টেন্স সেটা হলো এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, 16 এবং 17। তাহলে কোন কোন দাগ নাম্বারগুলো আমি আরেকবার একটু বলে দিচ্ছি, সেটা হলো 9, 11, 13, 16, 17। এই দাগ নাম্বারের অঙ্কগুলো এখান থেকে প্র্যাকটিস করলে আশা করি 4 নম্বরের এখান থেকে অঙ্ক তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে আমরা চলে যাব নেক্সট চ্যাপ্টার, সেটা হলো 12 নম্বর অধ্যায় মিশ্রণ। মিশ্রণের কী অঙ্ক দেওয়া আছে দেখে নাও। মিশ্রণে যেটা দেওয়া আছে এখান থেকে কিন্তু একটা প্রয়োগের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্স, সেটাও আমি বলে দিচ্ছি। প্রয়োগ এখান থেকে কি করবে, এই যে প্রয়োগ, এই প্রয়োগের এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। যে আমার একটি ভাই একটি জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে হিসাব করে লিখি। এই অঙ্কটা কিন্তু 10-এর অঙ্কটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এর সাথে সাথে রেফারেন্স কিছু অঙ্ক কোষে দেখিতে বলে দিচ্ছি, সেখান থেকে পড়লে আশা করি এখান থেকে তোমরা 4 নম্বরের অঙ্ক কমন পেয়ে যাবে। তাহলে 12 নম্বরে প্রয়োগ বলে দিলাম। এরপরে আসছি আমরা, সেটা হলো এখানে সাবান গুঁড়োর 6-এর দাগ। এরপরে আমরা যেটা বলবো সেটা হলো প্রথমে তাহলে বললাম 6, এরপরে যেটা হলো 2 প্রকার পিতল 9, 10, 11 এবং এর সাথে সাথে আরেকটা অঙ্ক আছে সেটা দেখে নাও 14। তাহলে এই কটা অঙ্ক কিন্তু প্র্যাকটিস করলে এখান থেকে কি কি পড়তে হবে আমি বলে দিচ্ছি আরেকবার। 6, 9, 10, 11, 14। এখান থেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে আশা করি মিশ্রণের এখান থেকে অঙ্ক কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এরপরে চলে যাব আমরা নেক্সট চ্যাপ্টার বীজগণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ। এখান থেকে কিন্তু দুটো অঙ্ক থাকবে, একটা করতে হবে বীজগণিতিক উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ দুটো থাকতে পারে, তার মধ্যে একটা করতে দিতে পারে, অথবা উৎপাদকে একটা থাকতে পারে আর একটা হয়তো সরল অঙ্ক থাকতে পারে। তাহলে আমি সবগুলোই বলে দিচ্ছি কোন কোন উৎপাদকগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং কোন সরলগুলো ভালো করে প্র্যাকটিস করবে। একদম প্রথম অধ্যায় 13 নম্বর অধ্যায়ে কী আছে,
কোষে দেখিতে চলে যাই আমরা। কোষে দেখিতে চলে আসলাম। কোষে দেখিতে আমরা তার আগে আমরা যেটা প্রয়োগের দুটো অঙ্ক কিন্তু আমরা এখান থেকে প্র্যাকটিস করে রাখবো, সেটা হলো 15 নম্বর অঙ্ক। এই 15 নম্বর অঙ্ক, এই প্রয়োগের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। এর সাথে সাথে আবারও বলছি 16 নম্বর। তাহলে এই 15 এবং 16 এই প্রয়োগের দুটো অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে এখান থেকে 15 নম্বর এবং 16 নম্বরের প্রয়োগ, এই দুটো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপরে চলে যাব আমরা কোষে দেখিতে। তাহলে কোষে দেখিতে কোথা থেকে প্র্যাকটিস করব দেখে নাও। কোষে দেখির এখান থেকে উৎপাদক আমরা বলে দিচ্ছি কোথা থেকে প্র্যাকটিস করবে। সেটি হলো একদম প্রথমে যেটা হচ্ছে 10 থেকে, এই যে 10 থেকে এই পর্যন্ত কোষে দেখি, এই 10 থেকে এই পর্যন্ত কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকে উৎপাদক কোনটা দেবে ওইভাবে কিন্তু বলা সম্ভব না। ফলে এখান থেকে উৎপাদকগুলো কিন্তু এখান থেকে ভালো করে তোমাদের প্র্যাকটিস করে রাখতে হবে। আশা করি 10 থেকে 18 দাগ পর্যন্ত তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্যে থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আর প্রয়োগের আমি দুটো প্রয়োগ বলে দিলাম, উৎপাদক, সেখান থেকে পড়তে পারে প্রশ্ন। এরপরে চলে যাব আমরা নেক্সট, সেটা হলো প্রয়োগ। এখান থেকে আর পড়বো না, এরপরে থেকে পড়বো হচ্ছে কোষে দেখি। কোষে দেখির এখান থেকে যেটা পড়তে হবে আবারও বলছি, সেটা হলো এই যে একের দাগের কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে না, কারণ এখান থেকে সবকটাই কিন্তু মধ্য সহগ বিচ্ছিন্নকরণ পদ্ধতিতে উৎপাদক। ফলে এখান থেকে সবকটাই ইম্পর্টেন্ট। ফলে একের দাগটা তোমরা কিন্তু ভালো করে পুরোটা প্র্যাকটিস করবে। এর সাথে সাথে যেটা প্র্যাকটিস করবে 3-এর দাগ, এখান থেকে 1 আর 3 তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, আশা করি এখান থেকে সবকটাই কমন পেয়ে যাবে। এবং 3-এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, সেটা হলো 6-এর দাগ, ভিভিআই। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা বেশ কয়েকবার পরীক্ষায় কিন্তু অলরেডি চলে এসছে এর আগে। তাহলে এটা করে রাখবে এখান থেকে। এরপরে আমরা চলে যাব নেক্সট অধ্যায়, সেটা হলো 14 নম্বর অধ্যায়, গসাগু এবং লসাগু। এখান থেকেও কিন্তু দুটো অঙ্ক থাকবে, একটা গসাগু করতে দেওয়া হবে এবং একটা লসাগু করতে দেওয়া হবে। এর মধ্যে থেকে যে কোনো একটি করতে হবে। তাহলে একটা গসাগু এবং লসাগু এখানে যে কোষে দেখিতে আছে, সেগুলো কিন্তু সবগুলোই ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখে নাও গসাগু এবং লসাগু কী আছে। তাহলে 3 নম্বর দাগে আছে হচ্ছে নিচে বীজগণিতিক সংখ্যামালাগুলি গসাগু নির্ণয় করি। তাহলে এখান থেকে যা গসাগু আছে সব প্র্যাকটিস করতে হবে। এর সাথে সাথে লসাগু যেটা আছে, এখান থেকে নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলি লসাগু নির্ণয় করি, এটা প্র্যাকটিস করবে। তাহলে এখান থেকে যেটা করবে সেটা হলো 3-এর দাগ এবং 4-এর দাগ ভালো করে প্র্যাকটিস করবে। 3-এর দাগ এবং 4-এর দাগ, আশা করি এর মধ্যে থেকেই তোমরা অঙ্ক কমন পেয়ে যাবে, দুটো অঙ্কই কমন পেয়ে যাবে। তা যে কোনো একটি করতে হলে কোনো অসুবিধা হবে না। এরপরে চলে যাব আমরা নেক্সট অধ্যায়, সেটা হলো 15 নম্বর বীজগণিতিক সংখ্যামালার সরলীকরণ। এই সরল এবং উৎপাদক এটা কিন্তু অল্টারনেটে থাকতে পারে, কারণ দুটো উৎপাদক হয়তো থাকবে না, একটা সরল করতে দেবে এবং একটা উৎপাদক করতে দেবে। তাহলে ওখান থেকে উৎপাদক ভালো করে প্র্যাকটিস করবে। আর এখান থেকে আমি কয়েকটা সরল বলে দিচ্ছি ইম্পর্টেন্স, এর মধ্যে থেকে আশা করি তোমরা পেয়ে যাবে। একদম প্রথমে যে সরলটা আছে, এই সরলটা কিন্তু ইম্পর্টেন্ট, আবারও বলছি, সেটা হলো প্রয়োগ। এই সরলটা কিন্তু ইম্পর্টেন্ট, এই সরলটা কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করে রাখবে। এবারে কোষে দেখি 15-র যে 3-এর দাগ আছে, 3-এর দাগের কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে আমি বলে দিচ্ছি। 3-এর দাগ ভালো করে দেখে নাও। 3-এর দাগের যেটা প্র্যাকটিস করবে সেটা হলো প্রথমে হচ্ছে 8। তাহলে প্রথমে প্র্যাকটিস করবে 8, তারপরে করবে 9, তারপরে করবে 10, তারপরে করবে যেটা হচ্ছে একদম শেষে যেটা আছে 13। এই 4টে সরল আশা করি তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কি কি আছে প্রথমে আমি আরেকবার বলে দিচ্ছি। সেটা হলো 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 13 নম্বর। এই 4টে সরল ভালো করে প্র্যাকটিস করবে। এবং প্রয়োগে যে একটা সরল বলে দিলাম, সেই সরলটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রয়োগের যে সরলটা, এই সরলটা কিন্তু ইম্পর্টেন্ট। এই সরলটা এটাও কিন্তু পরীক্ষায় দেয়, এটা প্র্যাকটিস করলে এখান থেকে সরল কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এরপরে চলে আসছি আমরা ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই করি। তার আগে বলে রাখি, এখান থেকে কিন্তু উপাদ্য পড়তে হবে। তাহলে কোন কোন উপাদ্য পড়তে হবে তার আমি বলে দিচ্ছি। সাত নম্বর উপাদ্য,
7 নম্বর উপপাদ্য আছে, গাণিতিক যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করার চেষ্টা করি ত্রিভুজের কোনো বাহুকে একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ যে কোনো উৎপন্ন অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সমান হয়। তাহলে এই উপপাদ্যটা কিন্তু ইম্পর্টেন্ট, ভিভিআই, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো এটা করে রাখবে 7 নম্বর উপপাদ্য। এর সাথে সাথে যেটা পড়ে রাখবে সেটা হলো 8 নম্বর উপপাদ্য, একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণের সমান। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই দুটো উপপাদ্য কিন্তু এখান থেকে পড়ে রাখবে। এর সাথে সাথে প্রয়োগ তোমরা যেটা পড়বে, প্রয়োগ আমি বলে দিচ্ছি প্রয়োগ কত পড়বে, সেটা হলো এই প্রয়োগটা কিন্তু তোমরা পড়ে রাখবে ভালো করে। এই প্রয়োগটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো প্রয়োগ। এই এক্সট্রাটা তোমরা কিন্তু ভালো করে পড়ে রাখবে এখান থেকে। আর সাথে সাথে যেটা পড়ে রাখবে সেটা আমি বলে দিচ্ছি, আরও কয়েকটা এক্সট্রা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোষে দেখি, এই কোষে দেখি 16.1-এর আরও কয়েকটা এক্সট্রা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো, এগুলোকে এক্সট্রা বলা যায় না, এগুলোকে 2 নম্বরে অঙ্ক থাকতে হয় 4, 5, 6, 7। এই 4, 5, 6, 7 এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ফলে এটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এর সাথে সাথে আর একটা আমি বলে দিচ্ছি এক্সট্রা, সেটা হলো ওই 9 নম্বর এক্সট্রাটা কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করে রাখতে পারো। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে এক্সট্রা হয়ে গেল। এরপরে চলে যাবো আমরা নেক্সট অধ্যায়, লাস্ট অধ্যায়, সেখানে ইউনিট টেস্টের জন্যে, সেটা হলো সতেরো নম্বর অধ্যায়, কার্য সময়। এখান থেকে যেটা তোমরা পড়ে রাখবে সেটি হলো এখান থেকে যেটা পড়তে হবে সেটা হলো 10-এর দাগের একটা অঙ্ক আছে, সেটা পড়লে আশা করি এখান থেকে হয়ে যাবে। এই 10, 17.1-এর 10-এর দাগটা প্র্যাকটিস করতে পারো। এর সাথে সাথে 17.2-এর কোন কোন দাগগুলো ভালো করে প্র্যাকটিস করবে দেখে নাও। এই 3টে দাগ ভালো করে প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। 7, 8, 9, 7, 8, 9, এই 3টে দাগ ভালো করে প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এই হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভের কিন্তু সাজেশান বা ইম্পর্টেন্স অঙ্কগুলো। আশা করি এর পরবর্তীতে ভিডিও আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থেকো।